হ্যালো বন্ধুরা, আমি বিলকিস বলছি। আজকে তোমাদের মা ছেলে নিয়ে যে সত্য ঘটনাটি বলবো, এমন কথা সাধারণত কেউ কাউকে বলে না, তবুও আমি বলব কারণ তোমরা আমার খুব কাছের বন্ধু। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকের ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখবে। আমার নাম সুনীল রাজবংশী, আমি কুষ্টিয়া জেলার রাধুয়া উপজেলার শিমুলিয়া গ্রামে থাকি। আমাদের বাড়ির ধার ঘেঁষে চলে গেছে এ অঞ্চলের বিখ্যাত কালীগঙ্গা নদী এবং কয়েক কিলোমিটার দূরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। আমাদের গ্রামটি ঠিক যেন ছবির মতো সুন্দর। নদীর পাড়েছনের একখানা ঘর এবং তাতে আমাদের সুখের সংসার। আমার বয়স এক ভাই বোন কেউ নেই। আমার বাবা দিলীপ রাজবংশী মূলত উত্তরবঙ্গের মানুষ। আমাদের পৈতৃক নিবাস ছিল দিনাজপুর জেলায়। তিনি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। মায়ের বয়স তখন মাত্র 1-2 আর বাবার 1-9, বাড়িতে কেউ মেনে নেবে না, সেজন্য তিনি পালিয়ে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলে চলে আসে। তাদের বিয়ে মেনে না নেয়ার অন্যতম কারণ, আমার মা ছিল খুব ধনী মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু বাবা ছিল হিন্দু সাধারণ পরিবারের সন্তান। তাতে করে দুই পরিবারের কোনো পরিবারই তাদের বিয়েটা মেনে নিত না। তা সহজেই অনুমে ছিল বাবার, তাই তার ভালোবাসাকে নিয়ে পাড়ি জমায় এই শিমুলিয়া গ্রামে। বাবা এখানে এসে মুসলিম পরিচয়ে মাকে নিয়ে থাকতে শুরু করে, কারণ হিন্দু মুসলিমের প্রকাশ্য বিবাহিত জীবন এদেশের কোনো সমাজেই মেনে নেবে না। তাই এই মিথ্যার আশ্রয়। আমার মায়ের আসল নাম কামরুনাহার, কিন্তু বাবার নামটি পাল্টে দিলীপ রাজবংশী থেকে কাসেম উদ্দিন রাখা হয় এবং তার 2 বছর পরেই মায়ের 4 বছর বয়সকালে তাদের ঘর আলো করে আমি আসি দুনিয়ায়। পৈতৃক পদবি কেউ ফেলতে চায় না বলে বাবা আমার নাম রাখে সুনীল রাজবংশী, কিন্তু সবার মাঝে প্রকাশ করে সুনীল হাসান নামটি, যাতে সমাজের কেউ আমাদের হিন্দু পরিচয় টের না পায়। বাবা এভাবে সাবধানে বুদ্ধি করেই চলত সব জায়গায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো, ছোট্ট একটা ভুলের কারণে আমার বাবা বেশিদিন আমাদের সাথে থাকতে পারেনি। অকালেই চলে যেতে হয়েছিল তাকে। আমাদের শিমুলিয়া গ্রামে মানুষের বসবাস খুব কম তখন, অবশ্য দেশের জনসংখ্যাও অনেক কম ছিল। এতবার বাংলাদেশের হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা তখন ফাঁকা পড়ে আছে, বন জঙ্গলে আবিত। সব জায়গায় চাষাবাদ করার মতো পর্যাপ্ত মানুষ তখন ছিল না। যেখানে অল্পবিস্তর বস্তি ছিল তার আশেপাশেই মানুষ চাষাবাদ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। অত্যাধুনিক প্রযুক্তি কৃষিবিদ্যা তখনও আসেনি এদেশে। তখন গরু দিয়ে হাল চাষ, ধান মাড়াই থেকে শুরু করে ঢেকিতে চাল কুটা, জাতা দিয়ে মসুরের ডাল ভাঙ্গা হতো। আমার বাবা এই এলাকায় এসে শুরুর দিকে জীবিকা নির্বাহ করত মাছ বিক্রি করে। পাশেই নদী ছিল, সেখান থেকে বড়শি দিয়ে জাল টেনে বিভিন্ন কায়দায় একাই মাছ ধরে একাই বাজারে বিক্রি করত। তারপর ধীরে ধীরে তার কাজের বিস্তৃতি বাড়িয়ে বাড়ির আশেপাশের জমিতে মৌসুমি ফসল চাষ শুরু করে এবং আমার মা তাতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করতে শুরু করে। ধান চাষের ফলে আমাদের খাবারের অভাব কমতে শুরু করে। আমরা আস্তে আস্তে গবাদি পশু গরু ছাগল পালতে শুরু করি। সবকিছু বেশ ভালোই চলছিল। এরই মধ্যে পাশের বাড়ির আক্কাস বাবার সাথে বেশি ঘনিষ্ঠ হয় এবং সে বাবাকে বলে, পাশেই সুন্দরবন, সেখান থেকে হরিণ মারতে পারলে নাকি গঞ্জের হাটে অনেক চড়া দামে বিক্রি করা যায়। বোরডক মানুষেরা নাকি শহর থেকে গাড়ি করে এসে হরিণের মাংস কিনে নিয়ে যায়। আক্কাসের কথা বাবার ভালো লাগে। সে রাতে মায়ের সাথে গল্প গুজব করে, আমি পাশে শুয়ে শুয়ে শুনি সব। তখন আমি বেশ ভালোই বড় হয়েছি। গ্রামের প্রাথমিক বিদ্যালয় ক্লাস 5-এ পড়ি। মা বাবার কথায় সায় দেয় না। যেমন আছি ভালো আছি। এই আক্কাস লোকটারে আমার সুবিধার মনে হয় না, চোর বাটপার ধরনের লোক। ওর থেকে তুমি সাবধান থাইকো। অজয়ের বাবা বলে, আরে তুমি থামো তো, কামরুনাহার পালায় আয়েসার সংসার গড়ছি, বাচ্চা পয়দা করছি। সাহস না থাকলে এমন কেউ করতে পারে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার কিছু হবে না। মা মুখ গোমরা করে শুয়ে থাকে, বলে, তোমার একটু বেশি সাহস। তোমার সাথে থেকে আমার জীবনটা এমন হইল। আমার বাপ আমারে কত বড় ঘরে বিয়ে দিত অল্প বয়সে, তোমার প্রেমের ফাঁদে পড়ে এখন আমার এই দশা। তুমি কোনো কথা শোনো না। আমার মায়ের এমন অভিমানী কথা শুনে বাবা মাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। মা এক ছটকায় নিজেকে ছাড়িয়ে ফেলে বলল, সুনীল, জায়গা আছে, চোখের মাথা খাইছ নাকি তুমি? ঘরে টিমটিমে হারিকেনের বাতি জ্বলছে। বাবা আমার দিকে ঝুঁকল। আমি সাথে সাথে ঘুমের ভান ধরলাম। আমার এই সময়টা খুব অবাক লাগে। বাবা মা ঠাকুর দুবাই প্রতিদিন দেখতে পারি না। যেদিন জেগে থাকি সেদিন দেখি আমি মায়ের পাশে চোখ বন্ধ করে চিৎ শুয়ে রইলাম। এবার আজ চোখে দেখি বাবা কাজ শুরু করে দিয়েছে। আমি একটু কাত হয়ে শুয়ে আধো আধো চোখ বুঝে সব দেখছিলাম। সকালে ঘুম থেকে উঠেই উঠান পেরিয়ে হেঁটে নদীর ঘাটে গেলাম। মাকে দেখলাম আমাদের ছোনের ছোট পাকের ঘরে বসে রুটি বেলছে। তখন এপ্রিল মাস, কৃষ্ণের পচা গরম, কিন্তু আজ আমি খুব সকালে উঠায় তেমন গরম লাগছে না, বরং উল্টো কেমন যেন একটা ঝিরঝিরে ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগছে। আমার নদীর ঘাটে বসে কয়লা দিয়ে দাঁত মারছিলাম। বাতাস থাকলেও নদীতে তেমন ঢেউ নেই, বেশি ঢেউ কখনো থাকেও না। বর্ষাকাল ছাড়া দূরে দেখি কিনার বেয়ে একটা ছেলে ডুঙ্গা আসছে। তাল গাছের ভেলাকে অঞ্চলে ডুঙ্গা বলে। ডুঙ্গা বেয়ে ধীরগতিতে আমারই দিকে এগিয়ে আসছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু শাকিল। ওর পুরো নাম শাকিল প্রামাণিক। সকাল সকাল ওকে দেখে
কেন জানি না খুব খুশি লাগলো আমার চিৎকার করে বললাম কিরে শাকিল তুই শাকিল তখন কাছে চলে এসেছে বলল আজ ভোরে ঘুম ভেঙে গেছে ভাবলাম একটু তোদের এখান থেকে ঘুরে যাই শাকিলের বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে হবে ওদের বাড়িও নদীর পাড়ে প্রতিদিন আমি ওকে কলেজে যাওয়ার সময় ডেকে নিয়ে যাই ওর আব্বা কাঠ মিস্ত্রির কাজ করে আর মা সবারই মায়ের মতো ঘর সামলায় আমাদেরই মতো সংসার বলা চলে ওর এক বোন আছে ওর 5 বছরের বড় স্কুলের সময়টা আমার শাকিলের সাথেই কাটে ওদের ওখানে বিকালে ওর বয়সী যারা আছে খেলাধুলা করে আমি কালে ভিতরে বিকালে ওদের ওখানে যাই মায়ের চোখ ফাঁকি বড় ঢেউ দেখে বোঝা যাচ্ছে বর্ষা আসছে মা বলল এই সুইতে সুতোটা গেঁথে দে দেখি আমি কয়েকবার চেষ্টা পর সুই সুতো মায়ের হাতে দিলাম মা আনমনে আবার তার নকশি কাঁথা সেলাই শুরু করল বাতাসে কাঁঠাল পাকা ঘ্রাণ আসছে আমাদের বাড়ির চারিপাশেই আম কাঁঠালের গাছে ছাওয়া বাবার হাতে লাগানো গাছ সব খেয়াল করলাম বর্বর ঘাস হয়েছে চারিপাশে যাক ভালো বর্ষায় অন্তত কাদায় প্যাচ প্যাচে হবে না তাতে মা বলল যা তো নদী থেকে এক ঘোড়া পানি এনে রাখ টিউবওয়েলের পানিতে আয়রন আমাদের রান্নাবান্না নদীর পানিতেই হয় আমি উঠে গিয়ে ঘোড়া নিয়ে আনমনে নদীর ঘাটের দিকে হাঁটতে লাগলাম হঠাৎ করেই আমার কালকে রাতে শাকিলের বলা ওর বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে গেল আবার আমার কেমন জ্ঞান লাগতে শুরু করল নদী কিনার দিকে বালি স্যান্ডেল খুলে রেখে বালি মায়ে নিচে নামলাম ঘোড়াটা পাশে রেখে আশেপাশে তাকালাম নদীর ওই পাড়ে কিছু দুরন্ত কিশোর ঢেউ এর মধ্যে লাফালাফি করছে এছাড়া আর কেউ নেই আমি আমারটা বের করলাম দেখি কাল রাতে মাখানো রস শুকিয়ে সাদা চর্চে হয়ে গেছে ধূপ ভেবে খানিক পানি হাতে উঠিয়ে ডলা দিলাম পিছলা হয়ে গেল এখন আমি এমনটা হয়ে যায় কোনোভাবেই চাইনি কিন্তু আবারও শাকিলের বোনের কাহিনী স্মরণ হলো আরও হয়ে গেল মা সব গুছিয়ে রেখে বলল ঘরে নিয়ে যাস দেখি রাখতে যাই মা উঠল হেঁটে চলে যাচ্ছিল ঠিক তখনই আমার মাথাটা ঝাঁ করে ঘুরে উঠল মা হেঁটে যতক্ষণ না ঘরে ঢুকছিল তাকিয়ে রইলাম মায়ের হাঁটাও যেন একটু অন্যরকম আকর্ষণ করল আমাকে মা ঘরে ঢোকার পর মুহূর্তেই আমার মাথার ঘোর কাটল হায় রাম আমি কি ভাবছিলাম আমার নিজের মায়ের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম আমি নিজেকে ধিক্কার দিলাম ঘৃণা হলো নিজের উপর জন্মদাত্রী মমতাময়ী মাকে নিয়ে এসব চিন্তা মাথায় আসা ঘোর পাপ হে ভগবান ক্ষমা করো আমাকে রাতে শুয়ে একটু ঘুম আসলো না আমার এটা ওটা চিন্তা করছিলাম খানিক বাদেই মায়ের কথা মানস ভেসে উঠল আমার মা তাকে নিয়ে মানা যায় না এসব ঘোর পাপ মাফ করে দাও ভগবান আর হবে না সেই রাতের পর থেকে মাকে আমি এড়িয়ে চলতাম তার দিকে ভালো করে তাকাতাম পর্যন্ত না একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বোধহয় মা সেটা খেয়াল করে একদিন বল কি হয়েছে রে তোর আমি বললাম কিছু না মার আর কিছু বল না ভ্রু কুচকে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো শাকিল আসতো মাঝে মধ্যেই এসে ওর বোনকে কিভাবে সেসব গল্প বলতো আমার শুনে ভালো লাগতো আবার লাগতো না কারণ ওসব শোনার পর আবার আমার মায়ের কথা মনে পড়ত আর নিজেকে অপরাধী ভাবতাম এজন্য একদিন শাকিলের উপর প্রচণ্ড রাগ করে বসলাম বললাম তুই আর আমার বাড়িমুখ হবি না শালা শাকিল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল তারপর গটগট করে হেঁটে চলে গেল পরে অবশ্য খুব খারাপ লেগেছিল ওকে ওভাবে না বললেও হতো তারপর থেকে ও আর আসতো না এখন আমি প্রচণ্ড একা হয়ে গেছি মায়ের সাথেও আগের মতো মাতৃসম্মানে ঘনিষ্ঠ হতে পারি না গল্প করতে পারি না বারবার ঘুরে ফিরে ওই চিন্তা চলে আসে আমার তখন আমি জানতাম না মহাবিজ্ঞানী ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্স তত্ত্বের কথা আসলে আমার মতো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে বেশিরভাগ ছেলের সন্তানই গিয়েছে তাদের জীবনে কেউ কাউকে বলে না তাই এদেশে বর্ষা আসে জুলাই মাসে এখন আষাঢ়ের শেষ দিক কিন্তু শ্রাবণের মতো সারাদিন অঝোর ধারা ঝুম বৃষ্টিতে টিনের চালের অসাধারণ শব্দ শুনতে কার না ভালো লাগে বেশিরভাগ সময় বাইরে ভেজা প্রকৃতি আর প্যাচ প্যাচে কাদামাটি থাকে এসব অবশ্য একদম ভালো লাগে না আমার তাই ঘোর বর্ষায় ঘরে থাকতেই ভালো লাগে নদীর পানি বেঁধে ফুলে উঠেছে আমাদের উঠোনের কাছাকাছি চলে এসেছে প্রায় ওখানেই গোসল করি মাও নিজে যেয়ে করে পানি তুলে দিতে হয় না এখন এমনি একদিন দুপুরের খাবার খেয়ে রিল্যাক্স মুডে দরজায় চেয়ার পেতে বসে জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন কিশোর উপন্যাসটা পড়ছিলাম দোষী ছেলেদের ডাকাত দলের পিছনে ধাওয়া করা টান টান উত্তেজনাপূর্ণ উপন্যাস আমাকে আলোড়িত করছিল মাথা তুলে বাইরে তাকালাম দেখি মা কাজবাজ সেরে নদীর কিনারায় গোসল করছে আমি আবার উপন্যাসে মগ্ন হলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যেতে লাগলাম আবার মুখ তুলে তাকিয়ে দেখি মা হেঁটে আসছে ঘরের দিকে মা কাছাকাছি আসার পর তার দিকে তাকিয়ে আমার মাথাটা আবার ঝাঁত করে ঘুরে উঠল সেদিনের মতো আমি মাকে এই রূপে দেখে পুরো অবাক হয়ে গেলাম কেমন যেন ঘরের মধ্যে ছিলাম বললাম হ্যাঁ মা সরছি বলে চেয়ার তুলে পাশে দাঁড়ালাম মা ঘরে ঢুকে তার রুমের দিকে হাঁটা দিল আর আমার চোখ চলে গেল একই কি মায়েরি দিনে দিনে আরও ছড়াচ্ছে মনে হচ্ছে মাকে নিয়ে ভাবলে আগে আমার মধ্যে অপরাধবোধ কাজ করত অবাক ব্যাপার এখন আমার আর তেমন মনে হচ্ছে না নিজের জন্মদাত্রী মাকে পেতে মন চাচ্ছে আমি আমার রুমে ফিরে দরজার ছিটকিনি তুলে দিলাম শুয়ে শুয়ে মাকে নিয়ে ভাবতে লাগলাম শুধু তখনই আমার মনে পড়ল ছোটবেলায় দেখা মায়ের ওই কথা এতদিন কোনো কারণে আমার এই জিনিসটা মনে ছিল না আমি আর থাকতে পারলাম না মা বল হ্যারিকেন আর কুপিতে কেরোসিন
ঢেলে জ্বালাতো আব্বু। আমি মায়ের আদেশ পালন করলাম। রাতের খাওয়া শেষ করে আমি নিজের রুমে শুতে গেলাম। অনেকক্ষণ শুয়ে থেকে একটুও ভালো লাগছিল না। ভাবলাম যাই হয় মায়ের কাছে শুভ। আজকে মানব সমাজের কোনো রীতিনীতি আমার মাথায় কাজ করছিল না। আমি উঠে মায়ের রুমে গেলাম। মাকে ডাকলাম। মা বল, কি হয়েছে রে? আমি অম্ল বদনে মিথ্যা কথা বললাম। কেমন যেন ভয় লাগছে মা তোমার কাছে শুভ। কিন্তু তুমি এখনো ঘুমাওনি যে? মা তটস্থ হয়ে উঠে বসল। বল, কিসের ভয়? এত বড় ব্যাটা মানুষের। আমাকে আশ্বস্ত করার চেষ্টা করো যাতে ভয় না পায়। মা উঠে হ্যারিকেন কমিয়ে কুপি জ্বালালো আর ঘরের আলো বেডে গেল। মা অনেক গল্প করছিল। কথায় কথায় বাবার প্রসঙ্গ চলে আসলো। তোর বাবার কথা তোর মনে পড়ে না সুনীল? আমি বললাম পরে তো মা, তাকে অনেক মিস করি আমি। শুনে মা দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের দীর্ঘশ্বাসে অনেক কিছু ছিল আমার চিন্তায় আসলো। তাই তো মা তো গত 6 বছর ধরে অভুক্ত। তার কি নিজের চাহিদা বলে কোনো কিছু নেই? নানি বলেছিল সারা জীবন কি নিয়ে থাকবি। কামরুনাহার কথা তো সে ঠিকই বলেছিল। আমি মায়ের দিকে ঘুরে শুয়ে চোখ মুছিয়ে দিলাম। তার আরও কাছে গিয়ে শুলাম। আমার মায়ের চেহারাটা আসলে অনিন্দ সুন্দর।